রাজধানীতে ৬টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান। প্রতিপক্ষকে আক্রমণ নয়, মানুষের জন্য কাজের পরিকল্পনা তুলে ধরছেন বিএনপি চেয়ারম্যান, বললেন মির্জা ফখরুল। ১১ দলীয় ঐক্য ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামাত আমিরের। একটি পক্ষের বিরুদ্ধে ৫ আগস্টের পর জালিমে পরিণত হওয়ার অভিযোগ। প্রচারণার বাকি মাত্র ২ দিন, শেষ মুহূর্তে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আজ থেকে মাঠে আইন শৃঙ্খলা বাহিনী। ক্যাম্পের বাইরে যেন নতুন আরেক ক্যাম্প, বাসা ভাড়া ছাড়াও দখলে নেন স্থানীয়দের জমি। কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ১,০০০ রোহিঙ্গা আটক। এবং আবারও অচল চট্টগ্রাম বন্দর টার্মিনাল, বিদেশিদের ইজারা প্রক্রিয়া বাতিল সহ ৪ দাবিতে ধর্মঘটে শ্রমিকরা। স্থবিরতা নিরসনের সরকারকে ব্যবসায়ীদের চিঠি। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। আজ ঢাকা মহানগর উত্তরের ৭টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ১৭ আসনে নিজ নির্বাচনী এলাকার ইসিবি চত্বরে বেলা ২টায় প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর ঢাকার ১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২:৪০ ঢাকা ১৫ আসনের মিরপুর ১০ গোল চত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৩:৩০ ঢাকা ১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে ৪:২০ বক্তব্য দেবেন তারেক রহমান। এছাড়া ঢাকা ১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫:১০ এবং ঢাকা ১১ আসনের সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন। আগামীকাল নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের ৭টি সংসদীয় আসনের মোট ৮টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এই মুহূর্তে রাজধানীর ইসিবি চত্বরে আছেন সহকর্মী আহমেদ সালেহিন, সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহিন, বিভাগীয় পর্যায়ে নির্বাচনী যে গণসংযোগ শেষে এবার রাজধানী ঢাকাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী যে গণসংযোগ সেটি তিনি শুরু করতে যাচ্ছেন আজকে, এবং তিনি ইতিমধ্যে আজ দুপুর ২টায় আজকে তার গণসংযোগ করার কথা রয়েছে। মিরপুর থেকে অর্থাৎ ইসিবি চত্বর থেকে শুরু করে তিনি ৭টি স্পটে পথসভা করবেন, যেখানে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এবং প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন সাধারণ মানুষের কাছে, এবং ধানের শীষের পক্ষে তারা নির্বাচনী জনসমাবেশে যে ধানের শীষের পক্ষে তারা ভোট চাইবেন। আগামী ১২ই ফেব্রুয়ারি একদম শেষ মুহূর্তে এসে এই রাজধানী ঢাকায় তিনি পথসভা করছেন, নির্বাচনী গণসংযোগ করছেন। আপনারা জানেন যে এর আগে তিনি সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় কিন্তু তিনি জনসংযোগ করেছেন, নির্বাচনী জনসভায় তিনি যোগ দিয়েছিলেন। আজকে তিনি ঢাকায় শুরু করছেন এবং আগামীকালকেও কিন্তু ৮টি পয়েন্টে আমরা জানি তিনি জনসংযোগ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যেখান থেকে তিনি তার ইশতেহারে যে বিষয়গুলি রয়েছে, যে অঙ্গীকার তিনি করেছেন নির্বাচনী ইশতেহারে, সেই বিষয়গুলি তিনি তুলে ধরবেন এবং সাধারণ মানুষের কাছে ভোট চাইবেন। ক্ষমতায় গেল যেন তারা সেই ইশতেহারগুলো বাস্তবায়ন করতে পারেন, যে অঙ্গীকার তিনি করেছেন সেই বাস্তবায়নের জন্য নির্বাচিত হলে তিনি কাজ করবেন। সেই কারণে সাধারণ মানুষের কাছে তিনি ভোট চাইবেন এই পথসভাগুলিতে, এবং এর আগেও তিনি নির্বাচন জনসংযোগে অংশ নিয়েছিলেন। আজকে ৭টি স্পটে অর্থাৎ ১৭ থেকে শুরু করে ১১ আসন পর্যন্ত ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ এবং ১৭ আসনে তিনি পথসভা করবেন বিভিন্ন স্পটে। ইসিবি চত্বর হয়ে এখান থেকে পল্লবীতে এবং পল্লবী শেষে মিরপুর ১০ হয়ে মিরপুর ২ এবং এরভাবে শ্যামলী এবং তেজগাঁও হয়ে তিনি বাড্ডায় সবশেষ আজকে সমাবেশ করবেন, এবং আগামীকালকে আরও বেশ কিছু সমাবেশ তার রয়েছে, পথসভা রয়েছে, যেখানে তিনি নির্বাচনী পথসভায় অংশ নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর ইসিবি চত্বরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে পথসভার অংশ নেবেন তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ইসিবি চত্বরে। ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেবে না বিএনপি। বাহিনীর মর্যাদা ও গৌরব বিষয়ে সদস্যদেরই সজাগ থাকতে হবে। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান আরও বলেন, বিডিআর নাম পুনর্বহাল করা হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানামুখী প্রচারণার অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং পিলখানায় শহীদ সদস্যদের পরিবারের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বিএনপি চেয়ারম্যানের সামনে বিগত সময়ে নানা নিপীড়নের কথা তুলে ধরেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা। পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডে একদিনে আমরা হারিয়েছি আমাদের শ্রেষ্ঠ সন্তানদের। আমরা চাই এই সামরিক বাহিনী আর কখনো ব্যক্তিগত দলীয় প্রয়োজনে খুন, গুম বা কোনো মানবতা বিরোধী কাজে সম্পৃক্ত হবে না। সেনাবাহিনী নিয়ে নিজের স্মৃতি তুলে ধরে তারেক রহমান বলেন, রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেবে না বিএনপি। জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। বিডিআর নাম পুনর্বহালের পাশাপাশি পিলখানা হত্যাযজ্ঞ দিন বিশেষভাবে পালনের পরিকল্পনার কথা জানান বিএনপি চেয়ারম্যান। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পুনর্বহাল করতে চাই আমরা। বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞ দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের। তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনীর ওয়ান র্যাঙ্ক ওয়ান পে দাবি বিএনপির ইশতেহারেই অন্তর্ভুক্ত, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিগগিরই বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। সেনাবাহিনীর গৌরব। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রতিপক্ষকে আক্রমণ নয়, মানুষের জন্য কাজের পরিকল্পনা তুলে ধরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্র সংস্কারের জন্যই বিএনপি গণভোটে হ্যাঁ এর পক্ষে বলেও জানান তিনি। সংস্কার চায়, কে সংস্কার চায়, যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, যারা বলবে তারা বলবে না। আমরা তো সংস্কার চাই, পরিবর্তন চাই না, তাই তো কম্পিউটার ঠিক হোক, দরজাটা ঠিক হোক, জানলাটা ঠিক হোক, তাই না? আমাদের দেশে এক ব্যক্তি শাসন নষ্ট হোক, আগে কম্পিউটার হতে ফ্যাসিস্ট না হোক, জবাব দিতে থাক, তাই না? এটাকে আমরা বলতেছি একটা হ্যাঁ ভোট। 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দিলেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর বাড্ডার জিআইটি প্রজেক্ট খেলার মাঠে 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় এ ঘোষণা দেন তিনি। এ সময় জামাত আমির বলেন, একটি দল একদিকে ঋণ খেলাপিদের মনোনয়ন দিচ্ছে, অন্যদিকে দুর্নীতি বন্ধের প্রতিশ্রুতি দিচ্ছে। একটি পক্ষ 5 আগস্টের পর জালিমে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা করছে একটি দল। আমরা যারা 15.5 বছর আওয়ামী জাহিলিয়াতের জাতাকলে পিষ্ট ছিলাম, বিভিন্ন রাজনৈতিক দল, আলিম ওলামা, সাংবাদিক বন্ধুগণ, সুশীল সমাজের সদস্য, কৃষক, শ্রমিক, মোটে মাঝি যারাই ছিলাম, এর মধ্যে একটা অংশ এই মজলুম অবস্থার পরিবর্তন করে রাতারাতি তারা জালিমের ভূমিকার অবতীর্ণ হয়ে গেল। ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহের যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। এই অত্র এলাকার শত শত মানুষের জমি, শত শত খাস জমি, সাধারণ জলাশয়, এগুলা দখল করে নেওয়া হয়েছে, ভরাট করে দেওয়া হয়েছে। যারা রাজনীতির ময়দানে ছিল তারাই ভূমিদস্যু হিসেবে এই কাজ করেছে অথবা ভূমিদস্যুদের সহায়তা করেছে। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে। প্রচারণার বাকি মাত্র 2 দিন। শেষ মুহূর্তে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এই মুহূর্তে বরিশাল 3 আসনে আছেন সহকর্মী অপূর্ব অপু এবং রাজশাহী 2 আসনে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি অপুর কাছে।
প্রচারণার শেষ মুহূর্তে এসে একদম জমজমাট বরিশাল বিভাগের 21টি সংসদীয় আসনই। বরিশাল জেলায় রয়েছে 6টি সংসদীয় আসন, আর আমি এই মুহূর্তে আছি বরিশাল 3 আসন বাবুগঞ্জ মুলাদি নিয়ে আসনটি। এখানে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় 3.5 লাখ ভোটারের দ্বারে দ্বারে তারা যাচ্ছেন, ছুটছেন, ভোটারের মন জয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। এই মুহূর্তে যে ছবিটি দেখছেন এটি হচ্ছে ধানের শীষের যে প্রার্থী রয়েছে জয়নুল আবিদিন, তিনি গণসংযোগ করছেন এই এলাকাটিতে। বাবুগঞ্জ উপজেলা চত্বরের সামনে লাকুটিয়া সড়কের ঠিক মুখখানেই তিনি এই মুহূর্তে প্রচারণা গণসংযোগ করছেন। একটু বাদে তার একটি বড় জনসমাবেশও রয়েছে বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে। অন্যান্য প্রার্থীরাও এই আসনে আরও হেভিওয়েট এই বিএনপির প্রার্থীর পাশাপাশি আরও প্রার্থী রয়েছেন। ব্যারিস্টার ফুয়াদ এখানে প্রতিনিধিত্ব করছেন, সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরও প্রার্থী রয়েছে। এবং অন্যান্য বরিশাল জেলায় মোট 6টি সংসদীয় আসনে 36 জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন। এবং আজকে আগামীকালকে এই 2 দিনই প্রত্যেক প্রার্থী চাইছেন বড় ধরনের শোডাউন দিতে, বড় বড় তারা জনসমাবেশের আয়োজন করছে। আজকে রয়েছে, আগামীকালকেও বেশ কয়েকটি বড় জনসমাবেশ রয়েছে। এবং এদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি প্রত্যেক প্রার্থী আহ্বান জানিয়েছেন শেষ মুহূর্তে এসে, যাতে করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সুষ্ঠু পরিবেশটি কিন্তু এই প্রার্থীরা চাচ্ছেন। এবং ভোটাররাও চাইছেন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ একটি ভোট অনুষ্ঠিত হয় বরিশালে। তো বরিশাল থেকে আমার কাছে এতটুকু খবর ছিল। আমরা যেতে চাই রাজশাহীতে, সহকর্মী রয়েছে, তার কাছ থেকে জানবো, রকির কাছ থেকে জানবো রাজশাহীর খবরাখবর। যিনি প্রার্থী রয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী রয়েছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি কিন্তু তার নির্বাচনী যে প্রচারণা সেটি জোরে সোরে চলছেন। তার নির্বাচনী প্রচারণা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি নগরীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে এখন নওদাপাড়া যে কুচপাড়া এলাকা, সেই কুচপাড়া এলাকায় তার যে নির্বাচনী প্রচারণা সেটি তিনি চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন তার মধ্যে সামনের সারিতে রয়েছে যে রাজশাহী সদরের সবচেয়ে বড় সমস্যা কর্মসংস্থানের সমস্যা, মাদকের সমস্যা। এছাড়া এখানে সেরকম কোনো শিল্প কলকারখানা নাই। তিনি যদি নির্বাচিত হতে পারেন সেই বিষয়ের উপর তিনি গুরুত্ব আরোপ করবেন, এমনটাই আসলে তিনি কিন্তু বলছেন। সব মিলে যে নির্বাচনী প্রচারণা তার জমজমাট। এখন পর্যন্ত আপনারা জানেন যে রাজশাহী যে সদর, এই 2 আসনে কিন্তু 3,69,000 ভোটার রয়েছে। এর মধ্যে কিন্তু প্রায় 1,91,000 নারী ভোটার রয়েছে। এবং এই নারী ভোটারদের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তারাও, নারী ভোটাররা দেখতে চান যে কোন প্রার্থী নারী ভোটারদের জন্য আসলে বেশি উন্নয়ন করতে চান, তাদেরকে নিয়ে আসলে কারা কি ভাবছে, এই বিষয়গুলো বিশ্লেষণ করে আসলে তারা তাদের রায় কিন্তু দিতে চান। তবে আমরা দেখছি যে সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় জামাত সমর্থিত যিনি রাজশাহী সদর আসনের প্রার্থী রয়েছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি তার নির্বাচনী প্রচারণা দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি চালাচ্ছেন, পাশাপাশি লিফলেট বিতরণ করছেন। তার ইস্তেহারগুলো তিনি আসলে প্রার্থীদের কাছে যে আসলে বলছেন। আমরা এক্ষেত্রে তাকে দেখছি যে একেবারে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তার নির্বাচনী এই প্রচারণার তিনি কিন্তু চালাচ্ছেন এবং মধ্যরাত পর্যন্ত তার প্রচারণা চলছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী সদর আসন থেকে জামাত প্রার্থীর যে নির্বাচনী প্রচারণা তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং বরিশালে। সময় সংবাদে আরও থাকছে। গাজায় ইসরায়েলি হামলা চলছে, ধ্বংসযজ্ঞ না থামলে যুদ্ধবিরতি অর্থহীন বলছে হামাস। হত্যাযজ্ঞে দায়ী যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা, অভিযোগ মার্কিন কংগ্রেস সদস্যের। রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে সেমিনারে যোগ দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হবে, কারণ আমাকে অনেকভাবে বলা হয়েছিল যে আমি যাতে বসে পড়ি। আমার কাছে মনে হচ্ছে এটা আমার বসে পড়াটা আমার নারীদের জন্য পরাজয় হবে। তো সেই জায়গা থেকেই লড়াইটা করা এবং আমার বিশ্বাস যে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক যে পুনর্গঠন এবং গণতন্ত্রের যাত্রা, সেখানে আসলে যারা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, সেই নারীরা একটা কাণ্ডারি ভূমিকা রাখবে। আমরা সবাই মিলে সেই লড়াইটা করব এবং বাংলাদেশ গড়ে তোলার কাজটা আমাদের সবার, নারী এবং পুরুষরা আমাদের শত্রু না। ধন্যবাদ। আমরা যেটা শুনলাম এখানে তাসনিম আলী ওয়াজি কথাটি বললেন যে নারী হলে তাদের কথা এবং তাদের অধিকার তো খর্ব করা হয়। যদি সেক্ষেত্রে চাকমা গারো নারীরা হন তখন তো আরও বেশি করা হয়। আমাদের এখানে ডাকসু প্রতিনিধি আছেন হেমা চাকমা। আমি হেমা চাকমার কাছ থেকে শুনতে চাইছি যে শিক্ষার্থীরা আসলে কতটুকু সচেতন তাদের অধিকারের ব্যাপারে, কোনো পরিবর্তন আসলে আপনি দেখছেন কিনা? মাঝে আমরা দেখলাম ডাকসুকে নিয়ে যে ধরনের একটা মন্তব্য করা হয়েছে, বাজে গালি দেওয়া হয়েছে। আমরা যদি আসলে
ফ্রয়েডিয়ান এক্সপ্লেনেশনের দিকে যদি চিন্তা করি তাহলে আসলে নাথিং ইজ স্লিপ অফ টাং। এভাবে আসলে মুখ ফুসকে বের হয়ে যাওয়া বলে কিছু নাই, মনে না থাকলে এটা মুখে আসতো না। তো এই শিক্ষার্থীরা আসলে কিভাবে দেখে বিষয়গুলোকে? হেমা চাকমা। ধন্যবাদ উইন্ট এবং কাজী রেসিন আপাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব, সেই জায়গা থেকে আমি শিক্ষার্থীদের নিয়ে 2-3টা ঘটনার কথা বলি। প্রথম ঘটনা হচ্ছে গত কয়েক মাস আগে 10টার পরে আমাদের একজন স্টুডেন্ট, নারী ফিমেল স্টুডেন্ট, যখন মল চত্বরে গিয়েছিল তাকে প্রক্টোরিয়াল টিম এসে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করে। সে জায়গা থেকে তার বৈধ আইডি কার্ড দেখানোর পরও তার বাবা মাকে কল দেয়া এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করে হয়রানি করা, এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এরপরে আরেকটা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে। অনুষ্ঠানের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। কক্সবাজারের উখিয়া ক্যাম্প ছেড়ে ভাড়া বাসা বা স্থানীয়দের জমি দখলে নিয়ে বসবাস করা প্রায় 1000 রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। ভোর থেকে উখিয়ার বালুখালী এলাকায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। সেনাবাহিনী জানায়, জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহার ঠেকাতে অভিযান চালানো হয়। এখন পর্যন্ত প্রায় 1000 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের আশ্রয় দেয় 3 জনকে 1,27,000 টাকা জরিমানা করা হয়। এবারে বাণিজ্যের সংবাদ। চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা দেয়া প্রক্রিয়া বাতিল সহ 4 দফা দাবিতে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন শ্রমিক কর্মচারীরা। সকাল বন্দরের জেটি ইট দিয়ে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ভেতরে প্রবেশ এবং বের হলেও 8টার পর কোনো ধরনের যানবাহন বন্দরের অভ্যন্তরে ঢুকে নেই। বন্দরের গেটগুলোতে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। এ সময়ে গেটের সামনে কোনো শ্রমিকদের অবস্থান করতে দেওয়া হয়নি। এদিকে আন্দোলনরত 2 শ্রমিককে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। বৃহস্পতিবার নৌ উপদেষ্টার আশ্বাসে শুক্র ও শনিবার কর্মবিরতি স্থগিত করলেও দাবির বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। এবারের ধর্মঘটে বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধের ঘোষণা দেন আন্দোলনকারীরা। ফলে 104 জনকে গুম করে হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। 1 নম্বর সাক্ষীর জবানবন্দির মাধ্যমে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণ হচ্ছে। গত 14 জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 3টি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যে 19 ফেব্রুয়ারি গাজার শান্তি পরিষদের প্রথম শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। বৈঠকটি ওয়াশিংটনের ইনস্টিটিউট অব পিসে অনুষ্ঠিত হতে পারে। এদিকে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরে দখলদার বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। হামাসের অভিযোগ, ইসরায়েলি হামলা ও ধ্বংসযজ্ঞ চলতে থাকলে যুদ্ধবিরতি অর্থহীন। চলমান হত্যাযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তাকে দায়ী করছেন মার্কিন কংগ্রেস সদস্য। দেখছেন সময় সংবাদ। এবারে খেলার খবর। আইসিসির জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানের লাহোর গেলেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। আজ বৈঠক হওয়ার কথা রয়েছে। টি-20 বিশ্বকাপ চলমান থাকলেও ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কাটেনি শঙ্কার মেঘ। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ায় ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। এরপর থেকেই পিসিবিকে রাজি করাতে বহুমাত্রিক চেষ্টা করে আসছে আইসিসি, কিন্তু সরকারি সিদ্ধান্ত হওয়ায় বারবার অপারগতা প্রকাশ করেছেন মহসিন নাকভি। বাধ্য হয়ে এবার লাহোরে পৌঁছেছেন আইসিসি প্রতিনিধিরা। সেখানে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসবেন তারা। ধারণা করা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ খেলতে পিসিবিকে রাজি করানোর জন্য বড় কোনো আর্থিক প্রস্তাব দেওয়া হবে আইসিসির পক্ষ থেকে। বাংলাদেশকেও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস আসতে পারে এই বৈঠক থেকে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীতে 7টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান। প্রতিপক্ষকে আক্রমণ নয়, মানুষের জন্য কাজের পরিকল্পনা তুলে ধরছেন বিএনপি চেয়ারম্যান, বললেন মির্জা ফখরুল। 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামাত আমিরের। একটি পক্ষের বিরুদ্ধে 5 আগস্টের পর জালিমে পরিণত হওয়ার অভিযোগ।
এবং প্রচারণার বাকি মাত্র 2 দিন, শেষ মুহূর্তে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আজ থেকে মাঠে আইন শৃঙ্খলা বাহিনী। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। রোজা চৌধুরী, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।